আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান দ্বিতীয় অধ্যায় জীবকোষ ও টিস্যু সম্পর্কে আলোচনা করব। ইনশাআল্লাহ আপনার ভিডিওটা পুরোপুরি দেখবেন। আর এটা হলো যে জীবকোষ ও টিস্যু সম্পর্কে আলোচনার প্রথম পার্ট। এই অধ্যায় পাঠ শেষ করে আমরা যে জিনিসটা জানতে পারবো সেটা আগে থেকে একটু ধারণা নিয়ে নিই। উদ্ভিদ ও প্রাণী কোষের প্রধান অঙ্গাণুর কাজ ব্যাখ্যা করতে পারবো। উদ্ভিদ ও প্রাণী কোষের তুলনা করতে পারব। স্নায়ু, পেশি, রক্ত, ত্বক এবং অস্থির কাজ সুষ্ঠুভাবে সম্পাদনে বিভিন্ন প্রকার কোষের ভূমিকা বর্ণনা করতে পারব। জীবদেহে কোষের উপযোগিতা মূল্যায়ন করতে পারব। উদ্ভিদ টিস্যু ব্যাখ্যা করতে পারব। প্রাণী টিস্যু ব্যাখ্যা করতে পারবে। একই রকম কোষ সমষ্টির ও একই কাজ সম্পন্ন করার ভিত্তিতে টিস্যুর কাজ মূল্যায়ন করতে পারবে। টিস্যু অঙ্গ ও তন্ত্রের কোষের সংগঠন ব্যাখ্যা করতে পারবে। টিস্যুতন্ত্রের কাজ ব্যাখ্যা করতে পারবে। অঙ্গ ও অঙ্গতন্ত্রের ধারণা এবং গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে। অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে উদ্ভিদ কোষ যেমন পেঁয়াজ এবং প্রাণী কোষ যেমন প্রোটোজোয়া পর্যবেক্ষণ করে চিহ্নিত চিত্র অঙ্কন করতে পারবে। উদ্ভিদ ও প্রাণী টিস্যুর চিত্র অঙ্কন করে চিহ্নিত করতে পারবে। সঠিকভাবে অণুবীক্ষণ যন্ত্র ব্যবহার করতে পারবা। জীবনের নানা কার্যক্রমে কোষের অবদান অনুধাবন করতে পারবা বা জীবের নানা কার্যক্রমে কোষের অবদান অনুধাবন করতে পারবা। তো আমরা কথা না বাড়িয়ে আলোচনায় যেতে পারি এবার। প্রথমে আমরা আলোচনা করব জীবকোষ সম্পর্কে। আগের শ্রেণীতে আমরা জেনেছি যে জীবকোষ হচ্ছে জীবদেহের একক। জীবকোষ কি? জীবদেহের একক। যেমন আমরা সাধারণত কোনো কিছু গণনা করতে, যেমন যদি কোনো কিছু দৈর্ঘ্য মাপতে হয় চাই সেক্ষেত্রে মিটার একক ব্যবহার করি, যদি ওজন করতে চাই সেক্ষেত্রে কিলোগ্রাম ব্যবহার করি। তেমনই জীবকোষ হচ্ছে জীবদেহের একক। এই জীবকোষটা কি? সেটা হচ্ছে কোনো বিজ্ঞানী জীবকোষকে জীবদেহের গঠন ও জীবজ ক্রিয়াকলাপের একক হিসেবে বর্ণনা করেছে। লোই এবং সিকেভিজ 1969 সালে বৈষম্য ভেদ্য পর্দা দ্বারা আবৃত অর্থাৎ সিলেক্টিভলি পারমেবল পর্দা দ্বারা আবৃত এবং জীবজ ক্রিয়াকলাপের একক যা অন্য সজীব মাধ্যম ছাড়াই নিজের প্রতিরূপ তৈরি করতে পারে এমন সত্তাকে কোষ বলেছে। কোষের প্রকারভেদ। এখন সকল জীবকোষ একরকম নয়। যেমন আমরা যদি বিভিন্ন বস্তু ব্যবহার করি, সব বস্তু তো আকার একরকম নয়, তেমন জীবকোষ সব কিন্তু একরকম নয়। এদের মধ্যে গঠনগত পার্থক্য যেমন আছে তেমনই আছে আকৃতি ও কাজের পার্থক্য। নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে কোষ দুই ধরনের, আদি কোষ এবং প্রকৃত কোষ। কি কি? আদি কোষ এবং প্রকৃত কোষ। আদি কোষ বা প্রাক্রান্তিক কোষ হলো প্রোক্যারিওটিক সেল। আদিকোষী বা প্রাক্কেন্দ্রিক কোষ প্রোক্যারিওটিক সেল। এ ধরনের কোষের কোনো সুগঠিত নিউক্লিয়াস থাকে না, এজন্য এদের আদি নিউক্লিয়াস যুক্ত কোষ বলা হয়। কি কারণে? এদের সুগঠিত কোনো নিউক্লিয়াস থাকে না। এসব কোষের নিউক্লিয়াসে কোনো পর্দা দিয়ে আবৃত থাকে না, তাই নিউক্লিয় বস্তু ও সাইটোপ্লাজম ছড়ানো থাকে। এসব কোষে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ইত্যাদি অঙ্গাণু থাকে না, তবে রাইবোজোম থাকে। কি থাকে না? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, কিন্তু থাকে কি? রাইবোজোম। ক্রোমোজোমে কেবল ডিএনএ থাকে। কিসের ডিএনএ থাকে? ক্রোমোজোমে ডিএনএ থাকে। নীলাভ সবুজ শৈবাল বা ব্যাকটেরিয়া এ ধরনের কোষ পাওয়া যায়। কি বলা যায়? নীলাভ সবুজ শৈবাল বা ব্যাকটেরিয়ায় এ ধরনের কোষ পাওয়া যায়। প্রকৃত কোষ বা সুকেন্দ্রিক কোষ ইউক্যারিওটিক সেল। এসব কোষের নিউক্লিয়াস সুগঠিত অর্থাৎ নিউক্লিয়ার ঝিল্লি দিয়ে নিউক্লিয় বস্তু পরিবেষ্টিত ও সুসংগঠিত। এসব কোষে রাইবোজোম সহ সকল অঙ্গাণু উপস্থিত থাকে। ক্রোমোজোমে ডিএনএ, প্রোটিন, হিস্টোন এবং অন্যান্য উপাদান থাকে। অধিকাংশ জীবকোষে ধরনের থাকে, অর্থাৎ এগুলো হলো প্রকৃত বা সুকেন্দ্রিক কোষের গঠন। এরপর আসছে দেহকোষ, সোমাটিক সেল। সোমাটিক সেল বহুকোষী জীবের দেহ গঠনে এসব কোষ অংশগ্রহণ করে। মাইটোসিস পদ্ধতিতে বিভাজনের মাধ্যমে দেহকোষ বিভাজিত হয় এবং এভাবে দেহের বৃদ্ধি ঘটে।
বিভিন্ন তন্ত্র ও অঙ্গ প্রত্যঙ্গ গঠনে দেহকোষ অংশ নেয়। জনন কোষ, যৌন প্রজনন ও জনক্ষম দেখা যায়। কি বলা আছে? যৌন প্রজনন এবং জনক্ষম দেখা যায় এমন জীবে জনন কোষ উৎপন্ন হয়। মিওসিস পদ্ধতিতে জনন মাতৃকোষ বিভাজন ঘটে এবং জনন কোষ উৎপন্ন হয়। অপত্য জনন কোষে ক্রোমোজোমের সংখ্যা মাতৃ জনন কোষে ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়। পুং ও স্ত্রী জনন কোষ মিলিত হয়ে নতুন জীবের দেহ গঠনের সূচনা করে। পুং ও স্ত্রী জনন কোষ মিলনের ফলে সৃষ্ট এই প্রথম কোষটিকে জাইগোট। কি বলা আছে? পুং আর স্ত্রী জনন কোষের ফলে সৃষ্ট যে প্রথম কোষটা হবে সেটাকে বলা হয় জাইগোট। আর জাইগোট বারবার বিভাজিত হয়ে মাধ্যমেই বা বিভাজিত হয়ে জীবদেহ গঠন করে। উদ্ভিদ ও প্রাণী কোষের প্রধান অঙ্গাণু এবং তাদের কাজ। এখানে বলা আছে একটা চিত্র দেওয়া আছে, চিত্রটা প্র্যাকটিস করতে হবে। এখানে বলা আছে কোন আগা প্র্যাকটিস করতে হবে চিহ্নিত চিত্র সহ। উদ্ভিদ কোষের প্রধান অঙ্গাণু সমূহ আর একটা আছে প্রাণী কোষের প্রধান অঙ্গাণু সমূহ। উদ্ভিদ কোষেরটা আঁকা শিখলেই হবে। বলা আছে কোষ প্রাচীর, সেল ওয়াল। কোষ প্রাচীর উদ্ভিদ কোষের একটি অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এটি মৃত বা জড়বস্তু দিয়ে তৈরি। প্রাণী কোষের কোষ প্রাচীর থাকে না। কোথায় কার কোষ প্রাচীর থাকে না? প্রাণী কোষের। কোষ প্রাচীরের রাসায়নিক গঠন বেশ জটিল। এতে সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন, সুবেরিন নামক রাসায়নিক পদার্থ থাকে। তবে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরে প্রোটিন, লিপিড ও পলিস্যাকারাইড দিয়ে ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন দিয়ে গঠিত। কি বলা আছে? ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর প্রোটিন, লিপিড ও পলিস্যাকারাইড দিয়ে এবং ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন দিয়ে তৈরি। প্রাথমিক কোষ প্রাচীরটি এক স্তর বিশিষ্ট। এর মধ্য পর্দার উপর প্রোটোপ্লাজম থেকে নিঃসৃত কয়েক ধরনের রাসায়নিক দ্রব্য জমে হয় ক্রমশ গৌণ প্রাচীর সৃষ্টি হয়। এই প্রাচীরে মাঝে মাঝে ছিদ্র থাকে যাকে কূপ বলে। কোষ প্রাচীর কোষকে দৃঢ়তা প্রদান করে এবং কোষ আকার ও আকৃতি বজায় রাখে। পাশের কোষের সাথে প্লাজমোডেসমাটা সৃষ্টির মাধ্যমে যোগাযোগ করে। কি সৃষ্টির মাধ্যমে? প্লাজমোডেসমাটা অর্থাৎ আণুবীক্ষণিক নালী এবং পানি ও খনিজ লবণ চলাচল নিয়ন্ত্রণ করে। এই যেখানে কোষ প্রাচীরের আণুবীক্ষণিক চিত্রটা দেওয়া আছে। মধ্য পর্দা, প্রাথমিক প্রাচীর কোনটা, বহিঃস্তর, মধ্যস্তর, অন্তঃস্তর, গৌণ প্রাচীরের তিনটি স্তর যেটাকে ভাগ করে দিয়েছে। এরপর আসছে প্রোটোপ্লাজম। কোষের ভিতরে যে অর্ধস্বচ্ছ থকথকে জেলির মতো বস্তু থাকে, অর্থাৎ কোষ একটা কোষের ভিতরে থাকে অর্ধস্বচ্ছ জেলির মতো বস্তু যাকে প্রোটোপ্লাজম বলা হয়। এই কোষ ঝিল্লি দিয়ে ঘেরা সবকিছু প্রোটোপ্লাজম, এমনকি কোষ ঝিল্লি নিজেও প্রোটোপ্লাজমের অংশ। কোষ ঝিল্লি ছাড়াও এখানে আছে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু এবং নিউক্লিয়াস। এরপর আসছে কোষ ঝিল্লি, প্লাজমালেমা। প্রোটোপ্লাজমের বাইরে চিত্রটা দেখে আমরা যে এই যে প্রোটোপ্লাজম বা কোষ ঝিল্লি, এই কোষ ঝিল্লি হলো যে এটা প্রোটোপ্লাজমের বাইরে দুই স্তর বিশিষ্ট যে স্থিতিস্থাপক পর্দা থাকে তাকে কোষ ঝিল্লি বা প্লাজমালেমা বলা হয়। কোষ ঝিল্লির ভাঁজকে মাইক্রোভিলাই বলা হয়। এই যে মাইক্রোভিলাই, কোষ ভাঁজকে, এবং এটি প্রধানত লিপিড এবং প্রোটিন দিয়ে তৈরি। কোষ ঝিল্লি একটি বৈষম্য ভেদ্য পর্দা হওয়ায় অভিস্রবণের মাধ্যমে পানি ও খনিজ লবণ চলাচল নিয়ন্ত্রণ করে এবং পাশাপাশি কোষগুলোকে পরস্পর থেকে আলাদা করে রাখে। এগুলো কোষ ঝিল্লি আলোচনা। চিত্রটা দেওয়া হলো আন্তঃকোষীয় স্থান, মাইক্রোভিলাই। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই লাইক, কমেন্টস ও শেয়ার করবেন। ইনশাল্লাহ আগামী দিনে কোষ ঝিল্লি সম্পর্কে আলোচনা করব। কোষ ঝিল্লি গেল, এবার কোষ ঝিল্লি বিভিন্ন আলোচনা করবো সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। অর্থাৎ আগামী দিন আমরা সাইটোপ্লাজমীয় বিভিন্ন অঙ্গাণু নিয়ে আলোচনা করব। আজ এই পর্যন্ত থাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।